মনতা চেতে গেল আরো। জানালার মধ্য থেকেই হাত পা ছোড়াছুড়ি করে করে সে ঝগড়ায় ব্যস্ত হলো। রুক্ষ কণ্ঠে বলল, আমি অশুভ পাজি নাকি তুমি? একটা অভদ্র ছেলে তুমি। তোমার মতো অভদ্র ছেলে মানুষ আমি বাপের জন্মেও দেখিনি। আদর্শ সরু দৃষ্টিতে তাকালো মৌনতার পানে, চোখ ছোট ছোট করে প্রশ্ন করলো। তুমি তোমার বাপের জন্ম দেখেছ? তাহলে তোমার জন্ম হয়েছে কত সালে? মৌনতা থমথমে খেয়ে গেল, আমতা আমতা করে বলল। ওটা তো কথার কথা। আদর্শদের মুখশ্রী থমথমে হলো। থমথমে কণ্ঠে সে বলল, কথার কথা তুমি বলবে কেন? যে কথার কোনো যুক্তি নেই সে কথা আমি একদম পছন্দ করি না। মৌনতা মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল। আর আমি তো গোটা তোমাকেই পছন্দ করি না। শরীর জ্বলে উঠল আদর্শের। মৌনতার কথাই হুট করে হৃদয়ে ভীষণ ক্রোধ জাগলো ছেলেটার। এতক্ষণও সে ক্রোধিত ছিল, কিন্তু এই মুহূর্তে ক্রোধের পরিমাণ প্রচণ্ড আকার ধারণ করেছে। ক্রোধে দিশেহারা হয়ে যেন সে বাকশক্তিও হারিয়ে ফেলেছে। চাইলেও বলতে পারছে না কিছুই। হঠাৎ এমন হওয়ার কারণ কি? হয়তো এত রাতে মেয়েটা তার পড়ায় ব্যাঘাত ঘটিয়েছে, তাই রাগ লাগছে। এছাড়া আর কি হবে? আদর্শ আর কিছু বলল না। ক্রোধে গজগজ করতে করতে ধূপ করে আটকে দিল জানালাটা। মনু তার মেজাজ খারাপ হলো। এই ছেলে সবসময় কথার মধ্যে জানালা কেন বন্ধ করে? গলা বাড়িয়ে সে আদর্শকে ডাকলো আবার। বলল, এ আদর্শ কোথায় গেলে? আমার এখনো ঝগড়া শেষ হয়নি তো। ওপাশ থেকে সাড়া এলো না কোনো। হতাশ হলো মৌনতা। শেষ পর্যন্ত তার এমন একটা মানুষের সাথে দেখা হলো যার সাথে ঝগড়া করে মজা নেই। কথার মাঝে হঠাৎ চলে যায়। দিন যায়, মাস যায়, সে থেমে থাকে না কারোর জন্য। মৌনতারা ঢাকা এসেছে প্রায় 3-4 মাসের অধিক। এর মধ্যে ক্লাসের অনেকের সাথেই সখ্যতা গড়ে উঠেছে মেয়েটার। তবে আদর্শের সাথে সম্পর্কটা এখনো সেই সাপে নেউলেই। কেউ কাউকে সহ্য করতে পারে না একদম। মৌনতা সর্বদা মুখিয়ে থাকে আদর্শকে বিরক্ত করার উদ্দেশ্যে, আর আদর্শও সর্বদা মুখিয়ে থাকে এই মেয়েকে জীবন থেকে নির্মূল করার উদ্দেশ্যে। এই কয়টা মাসে রাত নেই, দিন নেই, বাসা নেই, বাহির নেই। আদর্শের জীবনটা যেন পুরোপুরি বিরক্তিকর করে তুলেছে ওই অভদ্র মেয়েটা। আদর্শ রোজ চেষ্টা করে ওই মেয়েটার থেকে পালিয়ে বাঁচতে, কিন্তু কোথা থেকে সে সব সময় ভূতের মতো হাজির হয়ে ছেলেটার সম্মুখে চলে আসে। এখন তো কোচিংয়ে গিয়েও ঘাঁটি গেড়েছে। আদর্শের সাথে বিজ্ঞান শাখায় ভর্তি হয়েছে। আদর্শ যেখানে যেখানে কোচিং করে, প্রাইভেট পড়ে, মনুতাও সেখানে পড়ে। অবশ্য এর সব কৃতিত্বই সুলতানা বেগমের। তিনি নিজে আদর্শের সকল পড়ার স্থানে গিয়ে গিয়ে মনুতাকেও ভর্তি করিয়ে এসেছে। বাড়ি স্কুল কি কম ছিল? এখন প্রাইভেট আর কোচিংয়েও এই মেয়েটা। তপ্ত নিঃশ্বাস ফেলল আদর্শ। তখনই মিহি কণ্ঠে কেউ ডাকলো তাকে। আদর্শ। আদর্শ পাশ ফিরে তাকালো, দেখলো তার ক্লাসেরই একটি মেয়ে মন ডাকছে তাকে। মেয়েটা মেধাবী ছাত্রী, আদর্শদের রোল নাম্বার 1 এবং মনের 2। তবুও আদর্শ অপছন্দ করে এই মেয়েটাকেও। এই মেয়েটাও কেমন গায়ে পড়া, সব সময় সেদে সেদে কথা বলতে যায় তাদের সাথে। আদর্শ বিরক্ত হলো, তবুও নিজের ভদ্রতা বজায় রাখতে থমথমে কণ্ঠে উত্তর দিল। কিছু বলবে? মন হাত ধারা তার কপালে পড়ে থাকা চুলগুলো কানের গড়ায় গুজলো, লাজুক ভঙ্গিতে বলল। হুম। কি? মন অঙ্ক বইটা বের করলো, একটা অঙ্ক দেখিয়ে বলল। এই অঙ্কটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দিবে? আদর্শ বিরক্তিতে কপাল কুঁচকালো। সহজ একটা অঙ্ক, এত মেধাবী ছাত্রী হয়েও অঙ্ক যেমন পারে না বিশ্বাস হলো না আদর্শের। তবে শেষ বলল না কিছুই। ইচ্ছে না থাকা সত্ত্বেও মনকে বুঝিয়ে দিল অঙ্কটা। অঙ্ক বোঝা গেলে মনও আর কথা বাড়ালো না। চোখে মুখে উৎফুল্লতা নিয়েই প্রস্থান করলো সে। মন যেতেই আদর্শ অনুভব করলো তার ঘাড় জ্বলে উঠছে। কেউ যেন নখ বসিয়ে চিমটি কেটেছে তার ঘাড়ে। আদর্শ চমকালো, কণ্ঠে আহ করে ব্যথা ধ্বনি তুলে তড়িৎ গতিতে সে পিছন ফিরে তাকালো। চোখের সম্মুখে দৃশ্যমান হলো মৌনতার রণচণ্ডী রূপ ধারণ করা মুখশ্রী। দাঁতে দাঁত চেপে নিচু কণ্ঠে মেয়েটা বলল। এই মেয়ের সাথে তোমার এত কিসের কথা আদর্শ? আদর্শের মেজাজ গরম হলো। সে যার সাথে ইচ্ছে কথা বলবে, তাতে এই মেয়ের কি? এতদিন বিরক্ত করে শান্তি হয়নি, এখন আবার ব্যক্তিগত জীবনে দখলদারি করার চেষ্টা করছে। আদর্শ দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল। আমি যার সাথে খুশি কথা বলবো, তাতে তোর কি? আমার কি মানে? আমার সাথে তো কখনো এইভাবে কথা বলো না, সবসময় কেমন গোমরা মুখ হয়ে কথা বলো। আদর্শ চোখ মুখ কোচকালো, বিরক্তি ভরা কণ্ঠে বলল। কারণ তোমাকে আমার বিরক্ত লাগে।
বিরক্ত লাগে। মৌনতার চোখে আধার নেমে এলো। তাকে আদর্শ বিরক্ত লাগে? আর ওই মুন নামের মেয়েটাকে ভালো লাগে? কিশোরী হৃদয়ে কষ্টের আনাগোনা শুরু হলো। মৌনতার আদর্শকে ঠিক কি বলা উচিত তাও এই মুহূর্তে খুঁজে পেল না মেয়েটা। সর্বদা ঝগড়ায় ভুজুং ভাজুং বলে আদর্শের সাথে জিতে যাওয়া মেয়েটাও এই মুহূর্তে হৃদয়ের ব্যথায় বাকশক্তি হারিয়ে ফেল। আচ্ছা, মৌনতাকে আদর্শের বিরক্ত লাগাটা তো খুব অস্বাভাবিক কিছু নয়। সে তো সর্বদা ছেলেটাকে বিরক্ত করার উদ্দেশ্যেই লিখে থাকে, কিন্তু আদর্শের কণ্ঠে বিরক্ত লাগে। কথাটা শুনে এতটা খারাপ লাগছে কেন তার? মৌনতার কিশোরী হৃদয়টাও তার খারাপ লাগার উৎস খুঁজে পেতে সক্ষম হলো না। আদর্শের সাথে ঝগড়ার ইতি টানলো ওই পর্যন্তই। নীরবে নিঃশব্দে হুট করে সে প্রস্থান করলো ক্লাসরুম থেকে। রিমি এবং জেবা মৌনতার এভাবে চলে যাওয়ায় অবাক হলো কিছুটা। এতদিনে তারা যতটুকু মেয়েটাকে চিনেছে তাতে মেয়েটা ঝগড়ার মাঝপথে এভাবে নীরব হয়ে চলে যাওয়ার মেয়ে নয়। রিমা আর জেবাও পিছু নিল তার। হাঁটতে হাঁটতে গিয়ে থামলো স্কুল মাঠে। মৌনতা মাঠের এক পাশে সবুজ ঘাসের উপর বসেছে ভাবুক ভঙ্গিতে। জেবা এবং রিমাও গিয়ে বসলো তার দুই পাশে। জেবা কোনোই দিয়ে মৃদু গোতা দিল মৌনতার পেটে। সন্দিহান কণ্ঠে শুধালো, কি ভাবছিস? মৌনতা উত্তর দিল না কোনো। চোখ ঘুরিয়ে তাকালো আশেপাশে। হঠাৎ সে লক্ষ্য করলো রিমা অদূরে একটা ছেলের পানে আর চোখে তাকাচ্ছে, আবার মিটিমিটি হাসছে। সন্দেহ জাগলো মৌনতার চিত্তে। ভ্রুকুচকে সে রিমাকে প্রশ্ন করলো। তুই ওই ছেলেটার পানে তাকাচ্ছিস কেন? মৌনতার প্রশ্নে থতমত খেয়ে গেল রিমা। আমতা আমতা করে বলল, কই, আমি কারোর দিকে তাকাচ্ছিলাম না তো। মিথ্যে বলছিস তুই, আমি স্পষ্ট দেখেছি তুই ওই ছেলেটার দিকে তাকাচ্ছিলি। এলোমেলো দৃষ্টি ফেলল রিমা। অপ্রস্তুত কণ্ঠে বলল, তুই ভুল দেখেছিস। মৌনতার চক্ষু ছোট ছোট হলো। সে ঠিক বুঝতে পারছে না এই মেয়ে কিছু লুকাতে চাইছে তাদের থেকে, কিন্তু তা তো মৌনতা হতে দিবে না। এর বের থেকে কথা কিভাবে বের করতে হয় তা সে বেশ ভালো করেই জানে। মৌনতা উঠে দাঁড়ালো। সম্মুখের পানে পা বাড়াতে বাড়াতে বলল, তুই বলবি না তো ঠিক আছে, আমি ওই ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞেস করছি তুই কেন তার দিকে বারবার তাকাচ্ছিলি। রিমা চমকিত হলো। হন্তদন্ত হয়ে হাত টেনে ধরলো মৌনতার। ব্যস্ত কণ্ঠে বলল, রিমিঝিম, না না, তুই ওর কাছে কিছু জিজ্ঞেস করবি না, আমি বলছি তোকে। মৌনতা বিস্তর হাসলো। সহাস্যে বলল, বলে ফেল তাহলে। রিমি লাজুক হাসলো। হস্ত চালিয়ে কপালে আসা ছোট ছোট চুল কানের গোড়ায় গুছতে গুছতে বলল, আসলে আমি ওকে পছন্দ করি। মৌনতা অবাক হলো। অবাক সুরেই বলল, পছন্দ? সে তো আমিও তোদের করি, তার জন্য কি আমি এভাবে আর চোখে তোদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসি? মৌনতার কথাই কপাল চাপড়ালো জেবা। কপাল কুচকে বলল, আরে তোর পছন্দ আর ওই পছন্দ এক নয়। তাহলে? রিমি লাজুক ভঙ্গিতে বলল, ওই যে সিনেমাতে দেখিস না, নায়ক নায়িকাকে পছন্দ করে, তারপর ভালোবাসে, প্রেম করে, বিয়ে করে। আমি সেই ধরনের পছন্দ করি ওকে। মৌনতা বিস্মিত হলো, সাথে উৎসুক হলো বেজায়। এভাবে পছন্দ অপছন্দের বিষয়গুলো সে আগে তো কখনো শোনেনি। অবশ্য শুনবে কিভাবে? তার তো মানি মায়েরাই নাকি মেয়েদের সবচেয়ে কাছের বান্ধবী হয়। বয়সন্ধিকালে তাদের সবকিছু বুঝিয়ে দেয় কিংবা সকল কৌতূহলী প্রশ্নের উত্তর দেয়। কিন্তু মৌনতার প্রশ্নের উত্তর দেওয়ার মতো তো কেউ ছিল না। অবশ্য এই পছন্দ অপছন্দের ব্যাপারে মায়ের থেকে বান্ধবীরা কার্যকরী ভূমিকা বেশি পালন করে। কিন্তু মৌনতা বান্ধবীদের কাছ থেকে কিছু জানার সুযোগও তো পায়নি। বাবার চাকরি সূত্রে এখানে ওখানে দৌড়দৌড়ি করেছে কারোর সাথে। তেমন সখ্যতা গড়ে ওঠার আগেই বাবার আবার বদলি হয়ে গেছে। বয়সন্ধিকালের আকর্ষণ, সমস্যা, কৌতূহল যতটুকু সে জেনেছে বেশিরভাগই বই পড়ে কিংবা টিভিতে কিছু অনুষ্ঠান দেখে। কিন্তু সেখানে তো ছেলে মেয়েদের এই পছন্দ অপছন্দ বিষয়গুলো ততটা বিস্তারিতভাবে আলোচনা করা হয়নি। হ্যাঁ, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে এইটুকু উল্লেখ ছিল। মৌনতা কৌতূহলী কণ্ঠে প্রশ্নে রিমিকে প্রশ্ন করলো, কেউ কাউকে এই প্রেম ভালোবাসামূলক পছন্দ করলে তা বোঝা যায় কি করে? ওই ছেলেটাকে বা মেয়েটাকে সবার থেকে বেশি ভালো লাগবে, সারাদিন তার আশেপাশে থাকতে ভালো লাগবে, যে কোনো ছুতোই তার সাথে কথা বলতে ইচ্ছে করবে, তার পাশে অন্য কাউকে দেখলেই হিংসা হবে, তার মুখটা দেখলেই কেমন ভিতরে ভিতরে আনন্দ লাগবে।
মনতা মনোযোগ দিয়ে শুনল রিমির কথাগুলো। বিশাল এক চিন্তার পতিত হলো মেয়েটা। রিমির বলা প্রতিটা বিষয় তো তার সাথে ঘটে, একমাত্র আদর্শকে ঘিরে। ছেলেটাকে সারাদিন বিরক্ত করতে ভালো লাগে, তার সাথে কথা বলতে ভালো লাগে। ছেলেটাকে দেখলেই হৃদয়ে আলাদা এক প্রশান্তি অনুভব হয়। আদর্শের পাশে অন্য কোনো মেয়েকে দেখলেও হিংসা লাগে। এই যেমন একটু আগে মনকে দেখে লেগেছিল। ক্লাসে তো আরো অনেক ছেলে আছে, কই তাদের বেলায় তো মৌনতা কখনো এসব অনুভব করেনি। তবে কি সে ওই প্রেম ভালোবাসামূলক পছন্দ করে? শেষ পর্যন্ত এই বিদ্যাসাগরের নাতিকে পছন্দ করে মৌনতা? রাত্রি গভীর, চারিদিক নীরব নিস্তব্ধ। ব্যস্ত শহরে যানবাহনের কোলাহলপূর্ণ প্যাপ ধ্বনি এখন আর শোনা যাচ্ছে না। হয়তো সারাদিনের কর্মব্যস্ততাকে আজকের মতো বিদায় জানিয়ে নিদ্রার জগতে পাড়ি দিয়েছে সবাই। আদর্শের পড়ার শব্দ এখন শোনা যাচ্ছে না। হয়তো সেই ছেলেটাও ঘুমিয়ে পড়েছে ইতোমধ্যে। এই ঘুমিয়ে যাওয়া নিস্তব্ধ শহরটাই আজ ঘুম নেই মৌনতার দুই চোখে। সে যে আজ গভীর চিন্তায় মগ্ন। মনকে বারংবার মেয়েটা প্রশ্ন করে যাচ্ছে সে কি পছন্দ করে আদর্শকে। তাও ওই যেমন তেমন পছন্দ করা নয়, একদম প্রেম ভালোবাসাময় পছন্দ। বারংবারই তার মন একটাই উত্তর দিচ্ছে শুধু, হ্যাঁ তুই পছন্দ করিস। দেখিস না ওকে ছাড়া একদম সময় কাটে না তোর। মাঝরাতেও শুধুমাত্র ওর কথাই মনে পড়ে। বিছানায় উঠে বসলো মৌনতা। অবশেষে সে মেনে নিল সে পছন্দ করে আদর্শকে। কিন্তু আদর্শ তো পছন্দ করে না তাকে। আজই তো ছেলেটা তাকে শক্ত কণ্ঠে বলে দিল তাকে নাকি বিরক্ত লাগে। একতরফা পছন্দে কি আদৌ যুক্তিসঙ্গত? মনে মনে ভেঙচি কাটল মৌনতা। পছন্দ না করলে করুক তো, শুধুমাত্র তো পছন্দ করলেই হবে না। আদর্শ যখন তার প্রথম প্রথম পছন্দ, প্রথম ভালোবাসা, তাকে কি খুব সহজে ছাড়া দিবে নাকি মৌনতা? প্রথম ভালোবাসাকে এভাবে হারিয়ে যেতে দিবে নাকি সে? কিশোরী বয়সে প্রথম মোহ পরিপূর্ণ ভালো লাগাটা চাইলেই হয়তো ভুলতে পারত মৌনতা, কিন্তু সে ভুলে যাওয়ার থেকে আঁকড়ে ধরতে চাইল। এই কিশোরী বয়সের ভালো লাগাকে প্রথম প্রখর অনুভূতির রূপ দানে ব্যস্ত হয়ে পড়ল। শুক্রবার ছুটির দিন আজ। স্কুল, প্রাইভেট কোচিং সব কিছু বন্ধ, অর্থাৎ আদর্শের সাথে দেখা হবে না আজ। ছেলেটাও বলিহারি যায়। আজ ছুটির দিন কোথায় বাইরে বের হবে, একটু খেলাধুলা করবে, তা নয় আজ সারাদিন ঘর আটকে পড়বে। সকাল থেকে মৌনতা নিজ কক্ষের জানালা খুলে বেশ কয়েকবার পর্যবেক্ষণ করেছে আদর্শের জানালাটা। ছেলেটা আজ একটাবারের জন্য জানালা খোলেনি। হয়তো মৌনতা যাকে বিরক্ত করতে না পারে তাই জানালা বন্ধ রেখেছে। এদিকে আদর্শের মুখটা দেখার জন্য মৌনতার মনটা আঁকুপাকু করছে ভীষণ। বিশেষ করে যখন থেকে সে বিশ্বাস করতে শুরু করেছে সে পছন্দ করে আদর্শকে, তখন থেকে হৃদয়ে ছেলেটার প্রতি অনুভূতি যেন আরো প্রখর রূপ ধারণ করেছে। আচ্ছা, মৌনতা একবার আদর্শদের বাসায় যাবে। এমনি সারাদিন সে বাসায় গেলেও আজ কেমন যেন যেতে অস্বস্তি লাগছে। কেন এমন হচ্ছে? ধর যা হয় হোক, তা মৌনতা আদর্শদের বাসায় যাবে। সে সুলতানা বেগমের কাছে যাবে, সেই ফাঁকে একটু আদর্শকে দেখে আসবে। এতে আবার অস্বস্তির আছে কি? শক্ত মনে নিজ হৃদয়ের অস্বস্তি দমন করলো মৌনতা। অতঃপর পা বাড়ালো আদর্শদের বাসার পানে। ক্ষণিক সময় অতিবাহিত হতেই মৌনতা পৌঁছালো আদর্শদের ঘরে। কলিং বেলটা বাজতেই দরজাটা খুলে দিল আদর্শ। মৌনতার কিশোরী হৃদয়ে কম্পন জাগলো। ছেলেটার সম্মুখে আজ কেমন লজ্জা লজ্জা লাগছে তার। হাত পায়ে কাঁপন ধরে গেছে মেয়েটার। মৌনতা আর আদর্শের সম্মুখে দাঁড়িয়ে থাকার শক্তি পেল না। এলোমেলো দৃষ্টি ফেলে দ্রুত ছেলেটার পাশ কাটিয়ে ঢুকে গেল ভিতরে। আদর্শ যেন হতবাক হলো মৌনতার এহেন আচরণে। যে মেয়ে তাকে বিরক্ত করা ছাড়া একদণ্ডও থাকতে পারে না, সে কিনা আজ তাকে পাত্তাই দিল না। উপেক্ষা করে ঘরের ভিতরে ঢুকে গেল। মেয়েটাকে আবার ভূতে টুতে ধরেছে নাকি? দরজাটা আবার বন্ধ করে আদর্শ রান্নাঘরে উকি দিল। না, মেয়েটা পাত্তা দিচ্ছে না তাকে। তার পানে ফিরেও চাইছে না একবার। অস্বস্তির নিঃশ্বাস ফেললো আদর্শ। যাক, অভদ্র মেয়েটা অন্তত পিছন ছেড়েছে তার। আদর্শ আর মৌনতার দিকে উকি ঝুঁকি বাদ দিয়ে পর আবার পড়তে বসলো। সারাদিন লজ্জায় আড়ষ্টতায় মৌনতা আদর্শ থেকে দূরে দূরে থাকলেও রাতে আর পারল না। সে যদি এভাবে চুপচাপ হাত গুটিয়ে আদর্শের থেকে দূরত্ব বজায় রেখে চলে, তাহলে আদর্শর মনে জায়গা করে নেবে কিভাবে সে? রাত হতে মৌনতা জানালার কাছে গেল। আদর্শ তার জানালা খুলে রেখেছে এবার। মৌনতা মনে মনে খুশি হলো। মৃদুস্বরে ডাকলো, আদর্শ।
আদর্শ। আদর্শ শুনল সে ডাক। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল ছেলেটার। ভেবেছিল মেয়েটা তার পিছু ছেড়েছে, কিন্তু না, এই অভদ্র মেয়ে কি তার পিছু ছাড়ার? আদর্শ মনতার ডাক শুনে উপেক্ষা করলো, মন দিয়ে পড়তে শুরু করলো আবারও। মনতা দাঁতে দাঁত চাপলো, একটা খাতা এনে তার পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে গুচিমুচি করে ছুঁড়ে দিতে শুরু করলো আদর্শের ঘরের দিকে। প্রথমে আদর্শ তেমন কিছু না বলেও পরে দেখলো কাগজে কাগজে ভর্তি হয়ে যাচ্ছে তার পরিষ্কার কক্ষটা। ছেলেটা পড়া বন্ধ করলো, রেগে মেগে উঠে দাঁড়ালো পড়ার টেবিল ছেড়ে। জানালার কাছে গিয়ে কটমট করে বলল, আর একবার আমার রুমে কাগজ মারলে তোর বাপের কাছে নালিশ দেব, বলে দিলাম। মনতা দাঁত কেটে হাসলো, ভেঙচি কেটে বলল, তা না হয় দিও, আপাতত আমার সাথে একটু কথা বলো। আদর্শ ভ্রু কোচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, আমি তোর সাথে কেন কথা বলবো? আমি চাই বলে। তুই চাইলে আমাকে তোর সাথে কথা বলতে হবে? মনতা মাথা দুলালো, স্বাভাবিক কণ্ঠে বলল। অবশ্যই। দাঁতে দাঁত চাপলো আদর্শ, কটমট করে বলল। বেহায়া অভদ্র মেয়ে। বাক্যটা কোনোরূপে সমাপ্ত করে আর সময় ব্যয় করলো না আদর্শ। ঠাস করে জানালাটা আটকে দিল মনতার মুখের উপরে। হতবাক হলো মেয়েটা, মেজাজটা চটে গেল মুহূর্তেই। তার মুখের উপরে কিনা এভাবে জানালা আটকে দিল ওই বিদ্যাসাগরের নাতি। মনতা রেগে মেগে একটা কলম তুলে ছুঁড়ে মারল আদর্শের জানালায়। টন করে একটা শব্দ হলো, তবুও জানালা খুলল না। মনতা চটে গেল আরো, রেগে মেগে টেবিলে রাখা পাথরের তৈরি পেপারওয়েটটা ছুঁড়ে মারল আদর্শের কাচের জানালায়। মুহূর্তেই ঝনঝনিয়ে শব্দ হলো। জানালার মধ্যে বরাবর কিছু অংশ ভেঙে দোতলা থেকে নিচে গড়িয়ে পড়েছে ইতিমধ্যে। মনতা ভরকে গেল, কলিজা কম্পিত হলো তার। ভয়ে দ্রুত নিজের জানালাটা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে রইল সেখানেই। প্রায় সাথে সাথেই ওপাশ থেকে শোনা গেল আদর্শের কর্কশ কণ্ঠস্বর। সে চেঁচিয়ে বলল, এই বেয়াদব মেয়ে, আমার জানলা ভেঙেছিস কেন? মনতা উত্তর দিতে পারল না কোনো। এমনি দুরু দুরু কাঁপছে তার বক্ষস্থল। এভাবে যে জানালাটা ভেঙে যাবে তা ভেবে সে পেপারওয়েটটি মারেনি, হাতের কাছে পেয়েছে আর আর তীব্র ক্রোধে জর্জরিত হয়ে ছুঁড়ে মেরেছে। আদর্শ আবার চেঁচিয়ে উঠল, আবারও অগ্নিকণ্ঠে বলল, এই অভদ্র মেয়ে, এখন কোথায় পালিয়েছিস? আমার জানলা ভেঙে ভয় এখন গর্তে লুকিয়েছিস? মনতা শুনল আদর্শের অপমানমূলক বাণী। হৃদয়ের ভয় দূরে সরে সেখানে আবার স্থান করে নিয়েছে ক্রোধ। একটা জানালাই না হয় ভেঙেছে, তাই বলে এভাবে অপমান করবে নাকি? না, এ ছেলেকে একটা শিক্ষা দিতে হচ্ছে দেখি। কিঞ্চিত সময় নিয়ে নিজ মনে কিছু একটা পরিকল্পনা করলো মৌনতা। ঠান্ডা মাথায় ভাবলো নিজের অপরাধ এই মুহূর্তে কিভাবে অন্যের মাথায় চাপানো যায়। অতঃপর বেশ স্বাভাবিকভাবে জানালাটা খুলল মৌনতা। বুক ফুলিয়ে বলল, মনতা কোনো গর্তে লুকিয়ে থাকার মতো মেয়ে নয়। তাহা তুমিও অমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছিলে কেন? সমস্যা কি? আমার জানলা ভেঙেছিস কেন? মৌনতা যেন আকাশ থেকে পড়লো, চোখে মুখে বিস্ময় ফুটিয়ে তুলে বলল, কি বলছে এসব? তোমার জানালা কে ভেঙেছে? আদর্শ আঙুল তুলল, মৌনতাকে শাসিয়ে বলল, একদম নাটক করবে না। জানলাটা যে তুমি ভেঙেছো তা আমি নিজের চোখে দেখেছি। ভেঙচি কাটলো মৌনতা, মুখ বাঁকিয়ে বলল, প্রমাণ কি? আদালত প্রমাণ ছাড়া বিশ্বাস করে না। আমার মুখের কথাই প্রমাণ। আদালত মুখের কথায় বিশ্বাসী না। আদর্শ ফুঁসে উঠল, কিন্তু মৌনতার কথায় উত্তর দেওয়ার মতো খুঁজে পেল না কিছু। ক্রোধে গজগজ করতে করতে জানালার পিছনে টানানো পর্দাটা লাগিয়ে দিল সে। মৌনতা হাত ছেড়ে বাঁচল যেন। আজকের মতো আদর্শকে জানানো বন্ধ রাখলো। এই পর্যন্তই। দিন দিন আদর্শের উপর মৌনতার অত্যাচার বেড়ে গেল। আদর্শর প্রাণ যেন এই মেয়ের জ্বালায় এখন ওষ্ঠাগত। সময়ের গতিতে আদর্শ এবং মৌনতার নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষাও শেষ হয়েছে। দুজনেই নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে পদার্পণ করেছে। বরাবরের মতোই আদর্শ প্রথম স্থান অধিকার করেছে, আর মৌনতা কোনোভাবে টেনে টুনে পাস। অবশ্য সারাদিন না পড়ে আদর্শকে বিরক্ত করলে তার রেজাল্ট ভালো কিভাবে হবে? আদর্শ যেন এ নিয়ে বিরক্ত আরো। সে ভালো ছাত্র, তার ওঠা বসাও ভালো ছাত্রদের সাথে, অথচ এই লেখাপড়া না পারা ব্যাকবেঞ্চার মেয়েটা তার নিত্য সঙ্গী। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল আদর্শ। নিজ কক্ষে টেবিল চেয়ার দখল করে আবারও বইয়ের ভাঁজে মনোযোগী হলো সে। খানিক বাদেই ছেলেটা উপলব্ধি করলো তার ঘরে কেউ একজন এসেছে। সুলতানা বেগমের হাস্যরত কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে। আদর্শ পড়া রেখে কান খাড়া করলো, বোঝার চেষ্টা করলো কে এসেছে। কিঞ্চিত সময়ের ব্যবধানে তার কর্ণে আঘাত হানলো মৌনতার কণ্ঠস্বর। বিরক্তিতে চোখ মুখ খিচে এলো ছেলেটার। শয়তানের নামটা মনে মনে ভেবেছে, আর শয়তান হাজির। তবে একটা জিনিস ভালো
মৌনতা আদর্শের ঘরে এসে কখনো বিরক্ত করে না। এ ঘরে এলেই সর্বক্ষণ শুধু সুলতানা বেগমের পিছু পিছু ঘুরঘুর করে, একদম পাত্তা দেয় না তাকে। আদর্শের হৃদয়ে হিংসার আবির্ভাব ঘটল। তার মায়ের সাথে ওই অভদ্র মেয়েটার এত কি, আর তার মাকেও বলিহারি যায় মা তার, অথচ সব দরদ ওই মেয়েটার জন্য। মনে মনে ভেঙচি কাটল আদর্শ, মনোযোগ দিল আবার বইয়ের ভাঁজে। খানিক সময় বাদেই সুলতানা বেগম ঝুঁকলেন আদর্শের কক্ষে, গিয়ে দাঁড়ালেন ছেলের পাশে। মনতা মাত্রই চলে গিয়েছে, আর ছেলের সাথেও কিছু বিষয়ে তার কথা বলা একান্ত প্রয়োজন। বাইরে বের হলেই পাড়া প্রতিবেশীদের তার এই ছোট ছেলেকে নিয়ে অভিযোগের শেষ নেই। কারো মতে আদর্শ ঘরকুনো, কারো মতে অহংকারী, তাই কথা বলে না কারোর সাথে। কারো মতে আদর্শ বোকা স্বভাবের, তাই মানুষের সমাজে সবার সাথে কথা বলে না। কিভাবে যে আদর্শ এই গম্ভীর ঘরকুনো পড়ুয়া স্বভাবের হয়েছে কে জানে। আদর্শের বাবা তো ছিলেন ভবঘুরে, কোনো রকম টেনে টুনে পাশ করা ছাত্র, যেমনটা হয়েছে তাদের বড় ছেলে। সুলতানা বেগম অবশ্য একটু পড়ুয়া ছিলেন, তবে এতটা নয়। ওই পাশ করার জন্য যতটুকু পড়া প্রয়োজন ততটুকুই পড়তেন। আর এই ছেলে তো সমাজ কাজকর্ম সব বাদ দিয়ে সারাদিন পড়ায় ব্যস্ত থাকে। মায়ের উপস্থিতি টের পেয়ে আদর্শ পড়া থামালো, মায়ের পানে তাকিয়ে বলল, কিছু বলবে মা? কি শুনছি আদর্শ, তুমি নাকি প্রতিবেশীদের সাথে কথা বলো না, মেশো না? এ কেমন কথা? আমরা সমাজে বসবাস করি, সমাজের প্রতিটি কর্মে আমরা একে অপরের উপর নির্ভরশীল। আর তুমি যদি সেখানে কারোর সাথে কথাই না বলো, না মিশো, তবে কেউ কি তোমার কোনো বিপদে কিংবা প্রয়োজনে এগিয়ে আসবে? তাছাড়া প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখা আমাদের কর্তব্য। পরবর্তীতে আমি যেন তোমার নামে আর এই ধরনের অভিযোগ না শুনি, বুঝেছো? সুলতানা বেগমের থমথমে কণ্ঠস্বর। আদর্শের মেজাজ বিগড়ালো চরমভাবে। এতক্ষণ তো ওই অভদ্র মেয়েটাই ছিল ওর মায়ের সাথে, তার মানে ওই অভদ্র মেয়েটাই এসব কথা তার মাকে বলেছে। না, আর সহ্য করা যাচ্ছে না। এবার এর একটা হেস্তনত করা দরকার। কাল স্কুলে গিয়ে এর একটা বিহিত করবে আদর্শ। মেয়েটা ইদানিং একটু বেশি শুরু করেছে। আকাশে উজ্জ্বল সূর্য, শীতের প্রকোপ এখনো বিদ্যমান চারদিকে। এই শীতল পরিবেশেই আগুনে ঘেরা মস্তিষ্কে নিয়ে নিজের ক্লাসরুমে প্রবেশ করলো আদর্শ। ক্লাসে ঢুকতেই তার মস্তিষ্কে ধারণ করা আগুনে যেন ঘি পড়লো চরমভাবে। জলদায় শক্ত হয়ে গেল মুহূর্তেই। চক্ষুদায়ও রক্তিম আকার ধারণ করছে। ব্ল্যাকবোর্ডে তার সম্মুখে বড় বড় অক্ষরে লেখা রয়েছে আদর্শ বলদ। আদর্শ রক্তচক্ষু নিয়ে তাকালো আশেপাশে, দেখলো ক্লাসে এই মুহূর্তে উপস্থিত সকলে ঠোঁট টিপে হাসছে, সাথে মনতাও হাসছে অদূরে দাঁড়িয়ে। আদর্শের হৃদয়ে কড়া নাড়লো, এই মেয়েটাই নিশ্চয়ই এই কাজ করেছে। এই অভদ্র মেয়েটা ছাড়া তার শত্রু তালিকায় আর কেউ তো নেই। ক্রোধে ফোঁসফোঁস করে মনতার সম্মুখে গিয়ে দাঁড়ালো আদর্শ। মেয়েটা হেসে কিছু বলতে চাইলো ছেলেটাকে, কিন্তু সে সুযোগ আর হলো না। তার আগেই ভরা ক্লাসে আদর্শ ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল মৌনতার গালে। হতবাক হলো উপস্থিত সবাই। আনমনে গালে হাত চলে গেল মৌনতার। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল আদর্শের পানে। মস্তিষ্ক যেন ফাঁকা হয়ে পড়েছে মেয়েটার। এই থাপ্পড়টা তাকে কেন মারলো আদর্শ? ততক্ষণে আদর্শ গর্জে উঠল, দাঁতে দাঁত পিষে বলল, সর্বক্ষণ শুধুমাত্র আমাকে বিরক্ত করার উদ্দেশ্য ঘুরতে থাকে তোর মাথায়, তাই না? এর ছাড়ার কোনো কাজ নেই তোর? আমি বুঝি না একটা মেয়ে কিভাবে এতটা বেহায় হতে পারে। বারবার আমি অপমান করি, এত কিছু বলি, তারপরও আমাকে বিরক্ত করিস। তোর কি লজ্জা নেই? আচ্ছা, দুষ্টুমি বল, ভালো বল আর খারাপ বল, তোর সাথে আমার যায় কোনো দিক থেকে? আমি ক্লাসের টপ ছাত্র, আর তুই একজন ব্যাক বেঞ্চার। নিজের নাম বানান করতে গেলেও তোর দাঁত ভাঙবে, আর তুই এখানে সর্বত লেগে থাকিস আমার পিছনে। মানুষকে বিরক্ত করতে হলেও তো নিজেকে তার লেভেল নিয়ে বিরক্ত করতে হয়। তুই কোন দিক থেকে আমাকে তোর লেভেলে মনে করিস? তাই আজ সাবধান করে দিলাম, তোর যদি বিন্দু পরিমাণ আত্মসম্মান বোধ থাকে তাহলে পরবর্তীতে আর আমার পেছনে লাগতে আসবি না, কিংবা বিরক্ত করতে আসবি না। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে একটু থামলো আদর্শ। তাচ্ছিল্যের স্বরে আবার বলল, আমিও কি না কি বলছি, তোর আবার আত্মসম্মান বোধ আছে নাকি? তাহলে তো সে কবে আমার পেছন থেকে সরে যেতে, কুত্তার মতো পেছনে পড়ে থাকতি না? বেহায়া, বেসাজ, অসভ্য মেয়ে কোথাকার। কথাগুলো শেষ করে আদর্শ চলে গেল তার নিজ স্থানে। ক্রোধে দিশেহারা হয়ে ঠাস করে ব্যাগ রাখলো বেঞ্চে। মনতা গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সেখানেই। চোখের কোল ঘেঁষে মেয়েটার অজস্র শত্রুকণার আবির্ভাব। কিশোরী হৃদয়টাতে যেন ঝড় উঠেছে আজ। এই মুহূর্তে দহনের অনলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে বুকের ভিতরে থাকা ছোট মাংসপিণ্ডটা।
আত্মসম্মানবোধ, সত্যি তার আত্মসম্মানবোধ নেই? নিজের অনুভূতির প্রখরতা ভাবতে গিয়ে কি সে নিজের আত্মসম্মানটাকে বিসর্জন দিয়েছে? হয়তো তাই, নয়তো আদর্শের এত অপমানের পরেও সে ওই ছেলের পিছনে পড়ে থাকতো না। মনতার স্তব্ধতার মধ্যে যেবার রিমি এগিয়ে এলো তার পানে, চিন্তিত স্বরে শুধালো। ঠিক আছিস তুই? মনতা উত্তর দিল না কেন। বেঞ্চ থেকে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়লো স্কুলের বাহিরে। জোড়া কদমে পৌঁছালো সে নিজেদের বাসায়। এই সময় তাদের ঘরে থাকে না কেউই, বাসা একদম ফাঁকা। মামুন তার কলেজে আর সালাম সাহেব অফিসে। মনতা ঘরে ঢুকেই কাদের ব্যাগটা ছুঁড়ে মারলো কাছে ফিটে। বক্ষস্থলে তীব্র যন্ত্রণা নিয়ে নিজ কক্ষে হেঁটে যাওয়ার আর শক্তি পেল না মেয়েটা। হাত গেড়ে বসে পড়ল সে মেঝেতে। কলিজা জ্বলছে মনতার। এই কিশোরী বয়সী আবেগ যেমন প্রবল, হৃদয় ভাঙার কষ্ট তেমনও প্রখর। সেই প্রখরপূর্ণ দহনকে সামলাতে হিমশিম খাচ্ছে মেয়েটা। হৃদয় ভারী হচ্ছে প্রবলভাবে, কান্না পাচ্ছে ভীষণ, কিন্তু সে কান্নাও করতে পারছে না এই মুহূর্তে। মেয়েটা ছোটবেলা থেকেই কাঁদতে পারে না একদম, কাঁদতে গেলেই শ্বাসকষ্ট উঠে যায়। এমনিতে মনতার শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা না থাকলেও কাঁদতে গেলে এই ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়ে পড়ে সে। ফাঁকা বাড়িতে আজ এই ভয়ানক সমস্যাটাতেই জর্জরিত হয়ে পড়ল মেয়েটা। হৃদয়ের যন্ত্রণাতে না কেঁদেও উপায় নেই। অবশ্য কান্না তো কাউকে বলি কয়ে আসে না, দুঃখ কষ্টে এমনি চলে আসে। দহনের বাহ্যিক রূপ প্রকাশে কান্না চলে এলো মনতার, আর সাথে নিয়ে এলো শ্বাসকষ্ট। চোখ দুটো বড় বড় হয়ে গেল মেয়েটার, বক্ষে ঘটর ঘটর শব্দ তুলল মুহূর্তেই। নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইছে, কষ্ট হচ্ছে ভীষণ। মেঝেতে ভর করে উঠে দাঁড়াতে চাইলেও মনতা কিন্তু পারল না। হাত পা দুর্বল হয়ে পড়েছে কেমন। একদিকে বক্ষস্থলে হৃদয়ের যন্ত্রণা, অন্যদিকে দম আটকে আসার যন্ত্রণা। গাল বেয়ে গড়িয়ে নামছে টুপটাপ অশ্রুকণা। নিজেকে যে আর সামাল দিতে সক্ষম হচ্ছে না কিশোরী মেয়েটা। দুর্বল দেহটা নিয়ে সে লুটিয়ে পড়ল ইট কনক্রিট এবং পাথরে গড়া মেঝেতে। চোখের সম্মুখটা ঝাপসা হয়ে এলো। কিঞ্চিত সময় নিয়েই কিশোরী দেহ এবং চিত্ত এতটা যন্ত্রণার সইতে না পেরে জ্ঞান হারালো খানিক সময় অতিবাহিত হতেই। মামুন কলেজ শেষে বাড়ি ফিরল দুপুরের পর। ঘরের সম্মুখে মনতার জুতা দেখে ভ্রু কুঁচকে এলো তার। এমের তো এখন বাসায় থাকার কথা নয়, তার স্কুল ছুটি হয় 4টার দিকে। তাহলে আজ এত তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে যে? নিশ্চয়ই স্কুল পালিয়েছে। এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। তপ্ত নিঃশ্বাস ফেলে চাপানো দরজাটা ঠেলে ঘরে প্রবেশ করলো মামুন। মেঝের দিকে চোখ দিতে আঁতকে উঠল ছেলেটা। তার একমাত্র ছোট বোনটা কেমন নিথর হয়ে পড়ে রয়েছে মেঝেতে। কলিজা কেঁপে উঠল মামুনের। দৌড়ে কাছে গেল মৌনতার, মেয়েটার মাথা টেনে কোলে নিল, অস্থির কণ্ঠে ডাকলো, মৌনতা, মৌনতা। মৌনতার সাড়া দিল না কোনো। মামুন মৃদু মৃদু হস্তে কয়েকটা থাপ্পড় চড় মারলো মৌনতার দুই গালে, আবার ডাকলো, মৌন, এই মৌন, চোখ খোল। বোন, দেখ আমি এসেছি। মামুনের ব্যাকুলতায় পরিপূর্ণ ডাকগুলো কর্ণপুকুর ভরে প্রবেশ করলো না মৌনতার। সে সাড়াও দিল না ভাইয়ের ডাকে। মামুন বুঝলো বোনটা তার জ্ঞান হারিয়েছে। ছেলেটা ভয় পেয়ে গেল ভীষণ। আর সময় ব্যয় না করে দ্রুত কোলে তুলে নিল বোনকে। ছুটলো হাসপাতালের দিকে। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে কল করলো সালাম সাহেবকেও। দ্রুত আসতে বলে দিল হাসপাতালে। মৌনতার জ্ঞান ফিরতে খুব বেশি সময় নিল না। হাসপাতালে পৌঁছানোর পরপরই কর্মব্যয়রত চিকিৎসকদের চেষ্টায় অতি দ্রুতই জ্ঞান ফিরল মেয়েটার। সালাম সাহেব এবং মামুন বসলেন মৌনতার দুপাশ জুড়ে। সালাম সাহেব কিছুটা অস্থির চিত্তে মেয়েকে প্রশ্ন করলেন, কি হয়েছিল মা? এখন কেমন লাগছে? মৌনতা বিষাদের পরিপূর্ণ ফ্যাকাশে মুখশ্রী নিয়ে হাসপাতালে বিছানাতেই শুয়েছিল। বাবার প্রশ্নে উঠে বসতে চাইলেও সে। মামুনের সাহায্য নিয়ে উঠে বসলেও মেয়েটা তবে উত্তর দিল না সালাম সাহেবের প্রশ্নের। বড় থমথমে কণ্ঠে বলল, তুমি আবার অফিস থেকে বদলি নাও বাবা, আমি আর এখানে থাকবো না। মেয়ের মুখে হঠাৎ এমন কথায় খানিকটা অবাক হলেন সালাম সাহেব। যে মেয়ে বরাবরই তার বদলির খবরে বিব্রত বোধ করে, যে ধরে সে বাবার বদলির স্থানে যাবে না, সে মেয়ে কিনা আজ স্বেচ্ছায় বদলি নিতে বলছে। তবুও নিজের হতভাগ্যতাকে নিজের ভিতরে দমিয়ে রাখলেন সালাম সাহেব। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, এভাবে কিভাবে বদলি হব? অফিস থেকে তো আমাকে বদলি করেনি। আবেদন করো। দেখ মা, এই সময়ে বদলি নেওয়াটা ঠিক হবে না। ইতোমধ্যে তোর রেজিস্ট্রেশন হয়ে গেছে, সামনে এসএসসি। আর তাছাড়া কি এমন হয়েছে যে আমাকে এই মুহূর্তে এসে তুই নিজে থেকে বদলি নিতে বলছিস? কিছু হয়নি, আমি যখন বলেছি তুমি বদলি নিবে মানে বদলি নিবে।
ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন সালাম সাহেব। কপালে ভাঁজ ফেলে আবারও প্রশ্ন করলেন, হয়েছে এটা কি বলবি তো? হঠাৎ বদলি কেন নেব? আমি এখানে থাকতে চাই না বাবা, আমাকে অন্য কোথাও নিয়ে চলো। কথাটা বলেই ডুকরে কেঁদে উঠল মৌনতা, সাথে আবারও বয়ে আনলো শ্বাসকষ্ট। মুহূর্তে উত্তেজিত হয়ে পড়ল মেয়েটা। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে চোখ বড় বড় করে ফেলল সে। সালাম সাহেব এবং মামুন অস্থির হয়ে উঠলেন। মামুন দৌড়ে গেল ডাক্তার ডাকতে, আর সালাম সাহেব নামলেন মেয়েকে শান্ত করার বৃথা চেষ্টায়। মেয়ের এমন অবস্থা দেখে ব্যথিত হলো সালাম সাহেবের হৃদয়। এই ছেলে মেয়ে দুটো ছাড়া আর কি আছে তার পৃথিবীতে? এদের যদি কিছু হয়ে যায় তবে সে বাঁচবে কিভাবে? তবে সালাম সাহেব একটা কথা বেশ ভালোভাবেই বুঝলো, মেয়ের কিছু হয়েছে যা মেয়েটা বলতে চাইছে না কাউকে। সালাম সাহেবও আর জানতে চাইলেন না কিছু। মেয়ে বড় হয়েছে, এখন মেয়ের এমন অনেক ব্যক্তিগত কথা থাকতে পারে যা সে বাবা বা ভাইয়ের সাথে শেয়ার করতে পারে না। অনেক ভেবে চিন্তে সালাম সাহেব সিদ্ধান্ত নিলেন মেয়ের জেদটাকে সে প্রশ্রয় দিবে। অতি দ্রুত এই স্থান থেকে বদলি নেওয়ার জন্য আবেদন করবে অফিসে। যেমন ভাবনা তেমন কাজ। নিজের সিদ্ধান্ত অনুযায়ী পরের দিন অফিসে বদলির জন্য আবেদন করলেন সালাম সাহেব। তবে আবেদন করলেই তো আর সাথে সাথে বদলি হওয়া যায় না, সময় লাগবে। তবে সে সময়টা মৌনতা ঢাকায় স্থানে থাকতে নারাজ একদম। হাসপাতালে থেকে সে আর ওই বাড়িতে ফিরবে না বলে জেদ ধরেছে। সালাম সাহেব আর মামুনও তেমন একটা জোর করলো না মেয়েটাকে। তারা ভাবলেন মেয়েটার এমনিও একটু হাওয়া পরিবর্তন বা ঘোরাঘুরির প্রয়োজন। সেই হিসেবে মামুনকে সহ মৌনতাকে 1 মাসের জন্য নিজেদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলেন। আর নিজেও 1 মাসের মধ্যে অফিস থেকে বদলি নিয়ে অন্যত্র বাসা ঠিক করে মানুষ নিয়ে পাড়ি দিলেন সেই স্থানে। মৌনতাকে ট্রান্সফার করে নতুন স্কুলে নিয়ে যাওয়া হলো। নতুন স্কুল, নতুন শিক্ষক শিক্ষিকা, নতুন সব ছাত্রছাত্রীতে ভরপুর এই স্কুলের প্রাঙ্গণ। মৌনতাও আর নিজেকে পুরনো করে রয়ে গেল না। নতুনত্বের সাথে মিলেমিশে নতুনত্বের ছোঁয়ায় ভরিয়ে তুলল নিজেকে। নিজেকে সে এমন এক মৌনতা হিসেবে গড়ে তুলতে উঠে পড়ে লাগলো যে কেউ তার লেভেল মাপার প্রয়াস আর করতে পারবে না। এই স্কুলে টপারদের মধ্যে খুব তাড়াতাড়ি নিজের নাম লেখালো মেয়েটা। তারপর এসএসসি এবং এইচএসসিতে গোল্ডেন মার্ক নিয়ে পাশ করলো। নিজেকে যে জীবনে কারো লেভেলে একবার হলেও দেখাতে সচেষ্ট সে। অবশ্য এই মেডিকেলে ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করে নিজের সুযোগটা হাতিয়ে নেওয়া মৌনতা নিজের লেভেল দেখানোর একটা প্রক্রিয়া মাত্র। সুলতানা বেগমের সাথে কথা বলতে বলতে একদিন সে জেনে নিয়েছিল আদর্শের স্বপ্ন ডাক্তার হওয়া, ঢাকা মেডিকেলে ছাত্র হিসেবে নিজেকে দেখা। মৌনতা জানে আদর্শ তার স্বপ্ন পূরণ করবে অবশ্যই, তাই তো সে নিজেও নিজের সবটা লাগিয়ে দিল মেডিকেলে পড়ার সুযোগ পেতে। আর সুযোগটা সে পেল। জীবনে ভীষণ ইচ্ছে ছিল আদর্শের মুখোমুখি দাঁড়িয়ে তার লেভেলটা দেখানোর। আজ হয়তো সেই লেভেলটা দেখাতে সক্ষম হয়েছে মৌনতা। নিজের নামের মান রক্ষা করে মনও থেকেই নিজের অপমানের যোগ্য জবাব দিয়েছে সে। কি গো ননদি, ফ্রেশ হবে বলে সেই যে এলে, আর তো তোমার খোঁজ খবর নেই কোনো। খাওয়া দাওয়া লাগবে না নাকি? সুমা ডাকে অতীতের বিষাদময় স্মৃতির পাতা থেকে বেরিয়ে এলো মৌনতা। তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আসছি আমি। দুপুরের তপ্ত রৌদ্র, চারিদিকের আবহাওয়াটা বেশ গরম আভাপূর্ণ। সেই গরমে চারিদিকে মৌনতাকে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠেছে আদর্শ। হয়তো মেয়েটা বাড়িতে চলে গেছে। অবশ্য বাড়িতে যাবে না তো কি তার জন্য এখনো কলেজে অপেক্ষা করে বসে থাকবে নাকি? আদর্শ হতাশ হয়ে কলেজ ক্যাম্পাসে ঘাসের উপর বসলো সে। অদূরে চোখে পড়লো একজোড়া শালিকের পানে। একটা শালিককে ছেড়ে অন্য শালিকটা দূরে যাচ্ছে না একদণ্ড। কোনোভাবে একটা শালিক যদি একটু উড়ে নিজের দূরত্ব করে নিচ্ছে, তবে অন্য শালিকটা উড়ে গিয়ে নিজেদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে দিচ্ছে পরক্ষণেই। আদর্শ ওষ্ঠ প্রসারিত করে মৃদু হাসলো। পশু পাখিরা বুঝি তাদের সঙ্গীর উপরে অভিমান করে, আর তাদের সঙ্গীরা এভাবে নিজের পিছনে পিছনে ঘুরে তাদের অভিমান ভাঙায়। শালিক দুটো থেকে দৃষ্টি সরিয়ে আদর্শ তাকালো দূর আকাশের পানে। ভাবতে শুরু করলো তার জীবনের সবচেয়ে ভুলময় সেই দিনটির কথা। মৌনতাকে নিজের ক্রোধের বশে ওভাবে কথা শুনিয়ে খানিক বাদেই খারাপ লাগতে শুরু করলো আদর্শের। হৃদয়টা কেমন অস্থির হয়ে উঠলো মেয়েটার ব্যথায়। আদর্শ আর চোখে তাকিয়ে পুরো ক্লাসরুম খুঁজলো মেয়েটাকে, কিন্তু কোথাও নেই মৌনতা। হয়তো মেয়েটা তার ধারালো বাক্যগুলোর আঘাত ধারণ করতে ক্ষমতা হারিয়ে বাড়িতে চলে গেছে। হৃদয়ে কেমন অদ্ভুত খারাপ লাগা সৃষ্টি হলো ছেলেটার। তবে নিজেকে নিজে দমন করলো আদর্শ। যা হয়েছে ভালোর জন্য হয়েছে।
আজকের এই ঘটনায় অন্তত ওই বিরক্তিকর মেয়েটার হাত থেকে সে এবার বাঁচা যাবে তো। তাছাড়া শুধু শুধু তো আর আদর্শ এগুলো কটুবাক্য শোনায়নি মৌনতাকে। মেয়েটারও যথেষ্ট দোষ ছিল। মেয়েটা সারাদিন তাকে বিরক্ত করতে করতে অতিষ্ঠ করে তুলেছে, আর আজ আজ তো সকল সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছে। পুরো ক্লাসের সম্মুখে ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছে আদর্শ বলদ। মৌনতাকে থাপ্পড় মারায় তার যদি মান সম্মানী হয়ে থাকে, তবে ব্ল্যাকবোর্ডে ওই লেখার কারণে আদর্শরও সম্মানহানি ঘটেছে। রাতের আধারে ছেয়ে গেছে শহরের বুক। কৃত্রিম আলোগুলো ধীরে ধীরে নিভতে শুরু করেছে এক এক করে। আদর্শ এখনো পড়া টেবিলে বসে তাকিয়ে রয়েছে বইয়ের ভাঁজে। নিত্যদিন বইয়ের ভাঁজে তাকিয়ে পড়ায় মন দিলেও আজ আর মন বসলি ন সেদিকে। মনতা যে তাকে আজ আর বিরক্ত করেনি একবারও। জানালা গলিয়ে মিহি কণ্ঠে হাঁক ছাড়েনি আদর্শ বলে। ক্রমেই চিত্ত অস্থির হয়ে উঠছে ছেলেটার। এতদিন মনতার ডাকাডাকি অত্যাচারে বিরক্ত হতো মেয়েটার উপর, আর আজ মেয়েটা চুপচাপ আছে বলে বিরক্ত হচ্ছে। তবুও সেই সন্ধ্যা থেকে নিজেকে দমিয়ে রাখছে আদর্শ। বারংবার বোঝাচ্ছে যা হয়েছে ঠিক হয়েছে। ওই অভদ্র বিরক্তিকর মেয়েটা তার পিছু ছেড়েছে, কিন্তু মনটা যে আজ বড্ড বেহা হয়ে উঠেছে। সে মানছে না কিছুতেই। বারংবার না চাইতেও খুঁজে যাচ্ছে মনতাকে। আদর্শ পড়া রেখে উঠে দাঁড়ালো। ধীর পায়ে নিজে দাঁড়ালো জানালার নিকটে। লুকিয়ে চুরিয়ে পর্দার আড়াল থেকে তাকালো মৌনতার জানালার পানে। মেয়েটার জানালাটা বন্ধ। আদর্শের হৃদয় ব্যাকুল হলো। ভীষণভাবে ইচ্ছে হলো একটাবার মৌনতার নাম ধরে ডাকতে। তবে নিজের চিরচেনা সে ব্যক্তিত্ব বাদ সাধলো আদর্শকে। মৌনতাকে ডাকতে গিয়েও আবার ফিরে এলো ছেলেটা। বই খাতা গুছিয়ে কক্ষের আলো নিভিয়ে শুয়ে পড়লো বিছানায়। এখন তার ঘুমানো প্রয়োজন। হয়তো ঘুমালে ওই অভদ্র মেয়েটার কথা আর মনে পড়বে না। কিন্তু ঘুমো এই মুহূর্তে বেইমানি করলো আদর্শের সনে। কিছুতেই ছেলেটার দুই আঁখি জুড়ে ধরা দিল না সে। উল্টো কিশোর বালককে আরো অস্থিরতায় পতিত করলো। নিজের অস্থিরতাকে সামাল না দিতে পেরে আবারও বিছানা ছেড়ে উঠে জানালার নিকটে পৌঁছালো আদর্শ। কিছুটা ইতস্তত ভঙ্গিতে এবার সে ডেকেই বসলো। মৌনতা, ওপাশ থেকে সাড়া এলো না কোনো। কপালে ভাঁজ পড়লো আদর্শের। একটু কেশে গলা পরিষ্কার করলো ছেলেটা। আবার ডাকলো, মৌনতা, মৌনতা। পূর্বের দুইবারের ন্যায় এবারও মৌনতার দেখা মিলল না। মেয়েটা কি তবে বাসায় নেই? আবার এটাও হতে পারে যে মেয়েটা আদর্শদের উপর অভিমানে সাড়া দিচ্ছে না। কিন্তু কাল সকালে নিশ্চয় স্কুলে যাবে মৌনতা। মেয়েটা এমনি অভদ্র বাচাল হতে পারে, তবে স্কুল কামাই করে না খুব একটা। আদর্শ নিজের বিছানায় শুয়ে পড়লো আবারও। অস্থিরতায় ছটফট করতে করতে আখিদায় বন্ধ করলো ঘুমানোর উদ্দেশ্যে। সুদীর্ঘ এক রাতের বিদায় ঘটিয়ে আধারে ঢাকা আকাশ জুড়ে স্থান করে নিল উজ্জ্বল সূর্যটা। চারদিক আলোয় আলোকিত হয়ে জানান দিল নতুন দিনের সূচনার। আজ আদর্শ একটু আগে ভাগে কোচিং এর উদ্দেশ্যে তৈরি হয়ে বেরিয়েছে। চুপচাপ নিজের বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে মৌনতার। যে ছেলে প্রতিদিন মৌনতার বিরক্তি থেকে বাঁচতে লুকিয়ে লুকিয়ে কোচিং এ যায়, সে ছেলে কিনা আজ অপেক্ষা করছে মেয়েটার জন্য। যদিও ওই অভদ্র মেয়েটার জন্য মোটেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করার ইচ্ছে ছিল না আদর্শের, কিন্তু মনটাকে যে মানাতে পারছে না। ওই যে কথায় আছে না, ঘরশত্রু বিভীষণ। আদর্শের মনটাও ঠিকই তেমন। মন আদর্শের, অথচ ব্যাকুল হচ্ছে তারই শত্রুর জন্য। সাথে আবার আদর্শের এককালের অনুভূতিহীন হৃদয়টা আজ সগৌরবে নিজের অনুভূতিকে জানান দিচ্ছে প্রচণ্ডভাবে। যদিও কিশোর ছেলেটা তা বিশ্বাস করতে নারাজ। সে আর ওই অভদ্র মৌনতা অসম্ভব। তবে মনে মনে মৌনতাকে অসম্ভবের খাতায় ফেলে দিলেও দিব্যি সে দাঁড়িয়ে অপেক্ষা করছে মেয়েটার জন্য। আবার ভেবেও রেখেছে, যেই মৌনতাকে তাদের বিল্ডিং হতে বেরিয়ে আসতে দেখবে, অমনি সে হাঁটা ধরবে কোচিং এর উদ্দেশ্যে, যাতে মৌনতা ঘুণাক্ষরেও টের না পায় আদর্শের হৃদয়ের আকুলতাকে। কিন্তু মৌনতা এল না। আদর্শ আরো কিছুক্ষণ সময় দাঁড়িয়ে রইল ওখানেই। মৌনতার খোঁজ খবর নেই কোনো। এদিকে কোচিং এরও সময় হয়ে এসেছে। মন না চাইলেও আদর্শ পা বাড়ালো কোচিং এ যাওয়ার উদ্দেশ্যে। রাস্তার মধ্যে আবার কিছুক্ষণ অপেক্ষা করলো মৌনতার আসার জন্য, কিন্তু মেয়েটা এলো না। হতাশ করলো আদর্শকে। সময়ের পরিক্রমায় কেটে গেল 2 দিন।
আদর্শ এই 2 দিনে উন্মাদের ন্যায় হয়ে উঠেছে মৌনতাহীনা। যে মেয়েটার বিরক্তিতে নাজেহাল হয়ে এতদিন সে ভেবেছিল জীবনের শান্তি খুইয়েছে, আজ সে বুঝতে পারল আসলে তার জীবনের শান্তি ওই মেয়েটার মধ্যেই নিহিত ছিল। আদর্শ এবার ভীষণ গাঢ়ভাবে উপলব্ধি করতে সক্ষম হলো মৌনতার প্রতি তার দুর্বলতা। সে জানে না মেয়েটার জন্য তার মনের অনুভূতিগুলোকে ঠিক কোন ধারায় ফেলা যায়, তবে সে এটুকু বেশ বুঝেছে তার কিশোরী হৃদয় মৌনতাকে চায়। বাচাল মেয়েটার বাচালগিরিতে আবারও সিক্ত হতে চায়। মৌনতার জানালা খোলার আশায় স্কুল কিংবা কোচিংয়ে দেখা হওয়ার আশাতেই দিনাতিপাত করতে শুরু করলো আদর্শ। কিন্তু এখন যে মেয়েটার দেখায় মেলাই ভার। আদর্শ বার কয়েক ভেবেছিল মৌনতাদের বাসায় যাবে, তার সাথে কথা বলবে, কিন্তু নিজের ইতস্তত বোধের জন্য আর তা করে উঠতে সক্ষম হয়নি। প্রতিদিনের ন্যায় আজও স্কুল গিয়েও আদর্শ অপেক্ষা করলো মৌনতার আসার, কিন্তু মৌনতা এলো না। তবে তার 2 বান্ধবী রিমি আর জেবা ঠিকই এসেছে। একটা মেয়ের হাত ধরে হিড় করে তারা টেনে এনে দাঁড় করালো আদর্শের সম্মুখে। অগ্নিকণ্ঠে মেয়েটাকে শুধালো। ব্ল্যাকবোর্ডে ওই কথাটা কে লিখেছে বলতো? মেয়েটা ভয়ার্ত কণ্ঠে বলল। আমাদের ক্লাসে রাচেল লিখেছে। আদর্শ বিস্মিত হলো, হৃদয়ের কোনো যেন অনুতাপে জাগ্রত হলো হুড়মুড়িয়ে। তার মানে মৌনতা ওই লেখাটা লিখেনি, শুধুই পুরো ক্লাসের সম্মুখে সে থাপ্পড় মেরে দিয়েছিল মেয়েটাকে। এতদিন নিজের অনুভূতিকে একপাশে রেখে মৌনতার অপেক্ষায় প্রহর গুনেছে আদর্শ, আজ আবার তার সাথে যুক্ত হলো অনুতাপেরা। আদর্শ দিশেহারা হলো। আর অপেক্ষা করা যাবে না, মৌনতার কাছে মাপ চাইতে হবে। প্রয়োজনে নিজের ইতস্তত বোধ ভেঙে মেয়েটার বাসায় যাবে। ব্যাগ হাতেই আদর্শ উদ্যত হলো ক্লাসের বাহিরে যেতে। তবে তাৎক্ষণিকভাবে ছেলেটার পথ আগলে দাঁড়ালো জেবা এবং রিমি। জেবা ক্রোধে হিসে আদর্শের উদ্দেশ্যে বলল, তুই আসলেই একটা বলদ আদর্শ, নয়তো না জেনে শুনে মৌনতাকে অপমান করতি না। জেবা থামতেই রিমি আঙ্গুল তুললো আদর্শের পানে, শাসিয়ে বলল, ক্লাসে ভালো ছাত্র বলে তুই কি মাথা কিনে নিয়েছিস? সেদিন কিছু বলিনি মানে তার মানে এই নয় যে বলবো না। মৌনতা একবার আসুক, তারপর তোকে আমরা দেখে নেব। রিমি বা জেবার কোনো হুমকি ধমকি কর্ণে পৌঁছাতে সক্ষম হলো না আদর্শের। তার হৃদয় এখন ছুটে যেতে চাইছে মৌনতার নিকট। না জেনে কত বড়ই ভুল করেছে সে। আদর্শ উপেক্ষা করলো জেবা এবং রিমিকে, আবারও পা বাড়ালো চলে যেতে, কিন্তু সে চলে যেতে আর পারল না। তার আগেই ক্লাসে একজন শিক্ষক প্রবেশ করলেন। আদর্শ প্রচন্ড অস্থিরতা এবং উত্তেজনা নিয়ে কোনো রকমে ক্লাসগুলো শেষ করলো। স্কুল ছুটি হতেই এক প্রকার দৌড় লাগালো সে বাড়ির পথে। রাস্তায় যেতে যেতে ভেবে নিল মৌনতা তাকে এরপর থেকে যত ইচ্ছে বিরক্ত করুক সে আর কিছুই বলবে না। আজ থেকে নিজ কক্ষের জানালাটা আর আটকাবে না, এমনকি ঝড়ের রাতেও নয়। মৌনতার সাথেই প্রতিদিন স্কুলে যাবে, মৌনতাকে পড়াবে সে। ওই অভদ্র খারাপ ছাত্রীটাকে সে ভালো করে তুলবে। কথাগুলো ভাবতে ভাবতে হেসে ফেলল আদর্শ। কিশোর বয়সের অনুভূতিগুলো সম্ভবত এমনই হয়, কত পাগলামিপূর্ণ চিন্তা চেতনা স্থান করে নেয় মস্তিষ্ক জুড়ে। খানিক বাদেই আদর্শ ঘরে পৌঁছালো। নিজ কক্ষে প্রবেশ করে সর্বপ্রথম মৌনতার কক্ষের দিকে জানালাটা খুলে দিল। মেয়েটার জানালা এখনো বন্ধ। নিশ্চয়ই তার উপর অভিমান থেকে জানালা আর না খোলার পণ করে নিয়েছে মৌনতা। আদর্শ নিজ বাসা থেকে বের হলো। একটু হেঁটে গিয়ে ঢুকলো মৌনতাদের বিল্ডিংয়ে। কেমন ইতস্তত লাগছে তার। পাড়া প্রতিবেশীদের ঘরে কখনো আদর্শে যাওয়া হয়নি, কিন্তু আজ এছাড়া আর উপায় নেই কোনো। চঞ্চল পায়ে আদর্শ গিয়ে দাঁড়ালো দোতলায় মৌনতাদের ঘরের সম্মুখে। বিশাল একতলা সংযোগ দৃশ্যমান হলো দরজাতে। আদর্শের বুকে কম্পন ধরলো, ভয় জাগলো হৃদয় কঠুরিতে। মেয়েটা কি তবে তার উপর অভিমান নিয়ে চলে গেছে কোথাও? কিন্তু কোথায় যাবে? আদর্শের খেয়ালে এলো তার মায়ের কথা। সুলতানা বেগমের সাথে বেশ ভাব ছিল মৌনতার। সে নিশ্চয়ই জানে মৌনতা কোথায়। এক বুক আশা নিয়ে নিজ গৃহে ছুটে এলো আদর্শ। দৌড়ে মায়ের কক্ষে ঢুকে খানিকটা ইতস্তত ঘেরা কণ্ঠে শুধালো, মৌনতারা কোথায়? সুলতানা বেগম তাকালেন ছেলের অস্থির মুখশ্রীর পানে। বেশ স্বাভাবিক কণ্ঠে বললেন, ওরা তো চলে গেছে এখান থেকে। ওর বাবার চাকরি সূত্রে এখানে ভাড়া থাকতো ওরা। বাবার বদলি হয়েছে,
ওরাও চলে গেছে। মায়ের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল আদর্শ। হৃদয়টা অগ্নিদগ্ধ হলো মুহূর্তেই। তবে কি নিজের একটা ভুলের কারণে সে হারিয়ে ফেলল মৌনতাকে? তার জীবনের শান্তি নামক ওই কিশোরী মেয়েকে হারিয়ে ফেলল কি জীবনের প্রথম অনুভূতিকে? সেই দিন থেকে আদর্শ অপেক্ষা করছে মৌনতার জন্য। জীবনে কতগুলো দিন, কতগুলো বসন্ত অতিক্রম করে অবশেষে ফিরে পেল সে মেয়েটাকে, তার মৌনতাকে। ওষ্ঠ প্রসারিত করে আদর্শ হাসল। আবারও তাকালো অদূরে সেই শালিক জোড়ার পানে। ইতোমধ্যে অভিমানী শালিকের অভিমান ভেঙেছে, ভাব জমেছে তার সঙ্গীর সাথে। আদর্শ চেয়েছে দেখলো তাদের খুনসুটি, মৃদু কণ্ঠে আওড়ালো, আমার অভিমানের শালিক ফিরে এসছে এতকাল পর। তার অভিমানের সাম্রাজ্য কটিয়ে দিতে ব্যাকুল আমার মন প্রাণ। নতুন সময়, নতুন দিন, নীল আকাশ জুড়ে স্থান করে নিয়েছে নতুন এক উজ্জ্বল সূর্য। আদর্শ আজ একটু তাড়াতাড়ি কলেজে এসে পৌঁছেছে। মনুতার সাথে দেখা করতে হবে যে, তার কাছে মাপ চাইতে হবে। আচ্ছা, গতকাল তার সাথে মেয়েটা কতক্ষণ ধরে ঝগড়া করলো? তার মধ্যে কি আদর্শ একটা বারের জন্য চিনতে পারেনি তাকে? যদি চিনতে পারতই তবে কেন তার নাম ধরে একটা বারের জন্য ডাকলো না? কেন একটা বারের জন্য বলল না? বা আদর্শ, তুমি তো দেখছি ঝগড়া শিখে গেছো। আদর্শের মনক্ষুণ্ণ হলো। পরক্ষণে আবার ভাবলো সেও তো গতকাল ক্রোধ এবং ঝগড়ার বশবর্তী হয়ে চিনতে পারেনি মনুতাকে। তাছাড়া আগের তুলনায় আদর্শের চেহারা এবং শারীরিক কাঠামোর পরিবর্তন ঘটেছে অনেকটা। সেই কিশোর বয়সের হ্যাংলা পাতলা দেহে স্থানে এখন স্থান করে নিয়েছে শক্তপোক্ত পুরুষালী এক দেহ। গাল জুড়ে হালকা কালো চাপ দাড়ি ছড়াছড়ি, যদিও এখনো তার দাড়ির গাঢ়ত্ব ধারণ করেনি। হয়তো তাই আদর্শকে চিনতে পারেনি মৌনতা। তপ্ত নিঃশ্বাস ফেলল ছেলেটা। ক্লাসের সময়ের পূর্বেই গিয়ে দাঁড়ালো কলেজ গেটের সম্মুখে। অপেক্ষা, মৌনতা আসার, মেয়েটা আসলেই তার সাথে কথা বলতে হবে, মাপ চাইতে হবে সেদিনের করা ভুলগুলোর জন্য। নিজ ভুলে একবার নিজের প্রেয়সিনীকে হারিয়ে যেতে দিয়েছে সে, সেই ভুল এখনো শুধরানোর সময় হয়ে এসেছে। আদর্শ আগে ভাগে এসে কলেজ গেটের সম্মুখে দাঁড়িয়ে থাকলেও মৌনতা এলো একদম গুনে গুনে ক্লাস শুরু হওয়ার 15 মিনিট আগে। দূর থেকেই সে খেয়াল করলো আদর্শকে, তবে খুব একটা পাত্তা দিল না সেদিকে। আদর্শকে উপেক্ষা করেই পা বাড়ালো গেটের দিকে। আদর্শ ছুটে এলো মৌনতার নিকট। মেয়েটার পদ আগলে দাঁড়িয়ে বলল, মৌনতা। মৌনতা থমকে দাঁড়ালো। কতদিন পর নিজের নামটা শুনলো তার প্রিয় পুরুষের কণ্ঠে। মেয়েটার হৃদয় কম্পিত হলো। পুরনো স্মৃতিরা হানা দিল চোখের পাতায়। তবে নিজেকে দুর্বল হওয়ার পক্ষপাতী হলো না মৌনতা। সেদিনের সে অপমান, সে আঘাত এত সহজে ভোলার নয়। দৃষ্টিতে তীক্ষ্ণতা নিয়েই মেয়েটা ফিরে তাকালো আদর্শের পানে। ভ্রুকুচকে শুধালো, জি, ডাকলেন কেন? আবার অ্যাপ্রন পরিষ্কার করানোর চিন্তা ভাবনা আছে নাকি? দেখুন, কাল আমি ভুলবশত আপনার অ্যাপ্রন নষ্ট করেছি, আর আপনি ইচ্ছেকৃত আমার অ্যাপ্রন নষ্ট করেছেন। হিসেবটা তো বরাবর। এরপর আমি আর আপনার অ্যাপ্রন পরিষ্কার করতেও ইচ্ছুক নই, আবার ঝগড়া করতেও ইচ্ছুক নই। আদর্শ উত্তর দিল না মৌনতার কথায়, বরং সে চঞ্চল কণ্ঠে বলল, তুমি আমাকে চিনতে পারোনি মৌনতা? আমি আদর্শ। মৌনতা চোখ মুখ কুঁচকাল, ভাবুক ভঙ্গিতে বলল, কোন আদর্শ? ওই যে নবম শ্রেণীতে একসাথে পড়তাম, সেই আদর্শ। মৌনতা কিছুক্ষণ ভাবার ভান ধরল, অতঃপর স্বাভাবিক কণ্ঠেই বলল, দুঃখিত, আমি আপনাকে চিনতে পারছি না। আদর্শের হৃদয় ব্যথিত হলো। যে নারীর জন্য সে এতদিন অপেক্ষা করলো, এতগুলো বসন্ত পাড়ি দিল, নিঃসঙ্গতায় সে নাকি আজ চিনতে পারছে না আদর্শকে। তবুও ছেলেটা হার মানল না। আদর্শ আরো উঠে পড়ে লাগলো প্রেয়সী স্মৃতিতে নিজেকে ফুটিয়ে তুলতে। ব্যস্ত কণ্ঠে বলল, মনে করো আমরা একসাথে পাশাপাশি বাড়িতেই থাকতাম, একসাথে স্কুলে যেতাম। তোমার কক্ষের জানলা এবং আমার কক্ষের জানলা একসাথে ছিল। তুমি বিরক্ত করতে আমাকে। চোখ মুখ কিছুটা শক্ত হলো মৌনতার। ধারালো কণ্ঠে সে বলল, দুঃখিত, আমার স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল হয়, আমি কোনো আদর্শকে মনে করতে পারছি না। কণ্ঠে তোলা বাক্যের সমাপ্তি ঘটিয়ে মৌনতা হঠাৎ হলো কলেজের ভিতরের দিকটাতে। আদর্শ পিছু নিল তার। মৌনতার পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, একটু মনে করো প্লিজ, কিশোরী বয়সে তুমি আমাকে বিরক্ত করতে ভীষণ। আমি একদিন অপমান করেছিলাম তোমাকে, তারপরই হারিয়ে গেলে তুমি। মৌনতা হাসলো, তার ছেলের কণ্ঠে বলল, কিশোরী বয়সটাই মনে রাখিনি, আর তো কিশোরী বয়সে বিরক্ত করা মানব। তুমি নিশ্চয়ই আমার অপমানের জন্য আমাকে না চেনার ভান করেছ। আমি জানি তুমি আমাকে এভাবে ভুলে যেতে পারো না। মৌনতা থমকে দাঁড়ালো, ওষ্ঠ বাঁকিয়ে হেসে বলল, আমি ভীষণ আত্মসম্মানহীন নারী, তাই না?
কারো অপমানকে মনে রাখি না, আর অপমানকারীকে আশা করি বুঝতে পেরেছেন আপনি। কথাটা বলেই হনহন করে প্রস্থান করলো মৌনতা। আদর্শ এবার আর পিছু পিছু গেল না মেয়েটার। থম মেরে দাঁড়িয়ে রইল ওখানেই। মৌনতা তাকে চিনতে পারছে না, এ কথা যেন কোনো দিক থেকেই বিশ্বাস হচ্ছে না তার। মেয়েটা কি তবে মিথ্যা বলছে? হতেও পারে পুরনো অভিমানকে পুষে রেখে হয়তো তাকে চিনতে চাইছে না। আদর্শ চঞ্চল পায়ে আবার ছুটল মৌনতার পানে। তবে এবার আর মেয়েটার নিকট পৌঁছানোর আগেই ক্লাস দখল করেছে প্রফেসর। আর কথা হলো না মৌনতার সাথে। দুপুরের তপ্ত রৌদ্র, চারিদিকে ভ্যাপসা গরমে ছড়াছড়ি। সূর্যটাও আজ প্রখর ভীষণ। আদর্শ কলেজ থেকে ফিরেছে কিছুক্ষণ আগেই। সেই থেকে অস্থির ভঙ্গিতে নিজ কক্ষে পায়চারি জুড়েছে। কলেজ শেষে মৌনতাকে ডেকেছিল, পিছু নিয়েছিল তার। কিন্তু মেয়েটা আবারও তাকে না চেনার ভান ধরে উপেক্ষা করে চলে গেছে। আদর্শের মস্তিষ্কে এইটুকুই ধরছে না যে মৌনতা তাকে কিভাবে চিনতে পারছে না। পুরো একটা বছর চোখের ন্যায় পিছনে পড়েছিল তার। যদি খুব আদরে একটা বছর কোনো কুকুর কিংবা বিড়ালকে লালন পালন করা হয়, তারপর সে হারিয়ে গেলেও তো এত সহজে ভুলে যাওয়া যায় না। স্মৃতির পাতায় কোনো একাংশ জুড়ে স্থান করে নেয় ওই প্রাণীগুলো। আর সেক্ষেত্রে সে তো মানুষ। একটা মানুষকে কিভাবে এত তাড়াতাড়ি ভুলে গেল সে? ভুলে যাক সবটা। সে না হয় এবার নিজ দায়িত্বে মৌনতাকে মনে করাবে সবটা। কিন্তু কি করে? আদর্শের মনে পড়লো তার মায়ের কথা। সুলতানা বেগমের সাথে তো দারুণ ভাব ছিল মেয়েটার। আজ এত বছর পর যদি কোনোভাবে শোনে সে মৌনতা ফিরে এসেছে, তবে নিশ্চয়ই সুলতানা বেগম খুশি হবেন ভীষণ। তার বাড়িতে নিয়ে আসবেন, আবার আগের মতো সখ্যতা গড়ার চেষ্টা করবেন। আদর্শ এক বুক আশা নিয়ে গেল মায়ের কাছে। সুলতানা বেগম কাজ করছিলেন রান্নাঘরে। ছেলেকে দেখেই তিনি শুধালেন। কিছু বলবি? আমতা আমতা শুরু করলো আদর্শ ইতস্তত ভঙ্গিতে বলল, আজ মৌনতাকে দেখেছিলাম, আমাদের মেডিকেলেই পড়ছে। সুলতানা বেগম নিজের কাজ থামালেন, আদর্শের পানে তাকিয়ে বললেন, এর মানে ও ঢাকা চলে এসেছে? দিন 5 আগে কথা বলেছিলাম, তখন বলল এসেছে। দাঁড়া, ওকে কল করতে হবে একটা। আদর্শ যেন আহাম্মক বনে গেল। তার মা আগে থেকে জানতো মৌনতা ঢাকায় আসছে। এর মানে মৌনতার সাথে তার যোগাযোগ ছিল। আর সে কিনা এতগুলো দিন ওই মেয়েটাকে খুঁজে খুঁজে দহনের যন্ত্রণায় মর্মর অবস্থা অতিবাহিত করেছে। আচ্ছা, এত বছরেও আদর্শের এটা কেন একবারও মনে হয়নি সুলতানা বেগমের সাথে মৌনতার যোগাযোগ থাকতে পারে? আদর্শের আর ভীষণভাবে মনে হচ্ছে সে আকার রসিকার ছাড়া একখানা বলদ। ওই যে বহুদিন আগে রাসেল ব্ল্যাকবোর্ডে লিখেছিল আদর্শ বলদ। খুব একটা ভুল কিছু লিখেনি হয়তো। কোনো খোঁজ খবর না নিয়ে, মায়ের কাছে না জিজ্ঞেস করে নিজ মনের ভিতরে এতগুলো দিন আগুন জ্বালিয়ে ভুগেছে সে। আদর্শের এবার খুব ইচ্ছে হলো সুলতানা বেগমের নিকট মৌনতার মোবাইল নাম্বারটা চাইতে। কিন্তু কেমন একটা লজ্জা লজ্জা লাগছে। মায়ের কাছে হঠাৎ এভাবে একটা মেয়ের নাম্বার চাইলে সে নিশ্চয়ই কিছু মনে করবে। আদর্শ একবার সুলতানা বেগমের কাছে নাম্বার চাইতে গিয়েও ফিরে এলো। রান্নাঘর থেকে বেরিয়ে মায়ের অগোচরে খুঁজতে লাগলো তার মোবাইলখানা। খুব বেশি কষ্ট করতে হলো না মায়ের মোবাইল পেতে। বসার কক্ষে টেবিলের উপরেই পড়েছিল মোবাইলটা। আদর্শ মোবাইলটা হাতে নিল। আশেপাশে তাকিয়ে খুব সাবধানে নিজের মোবাইলে তুলে নিল মৌনতার নাম্বারটা। নিকষ কালো রাত, চারদিকটা নীরব নিস্তব্ধতায় ছেয়ে গেছে। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে রাত 12টা অতিক্রম করেছে। আদর্শ মোবাইল হাতে নিয়ে মৌনতার নাম্বারের পানে তাকিয়ে রয়েছে। কল দিতে সাহস হচ্ছে না। যদি মেয়েটা কিছু মনে করে, যদি তাকে অপমান করে। আজ পর্যন্ত কোনো মেয়ের দ্বারা অপমানিত হয়েছে বলে আদর্শের মনে পড়ছে না। আজ যদি অপমানিত হয়, হলে হোক তো। আদর্শ ধাতস্থ করলো নিজেকে। প্রেমিকার যদি 2-4টা শক্ত বাক্য বা অপমানই হজম করতে সে না পারে, তাহলে কেমন প্রেমিক সে? তাছাড়া সেও তো অপমান করেছিল মৌনতাকে। মনের ভিতরে হাজার চিন্তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত কলটা সে করেই ফেলল মৌনতাকে। সেকেন্ড কয়েক রিং হতে কলটা ধরলো মেয়েটা। জেগেই ছিল মেয়েটা, তাই কল রিসিভ করতে খুব একটা সমস্যা হয়নি তার। তবে এত রাতে অপরিচিত নাম্বার থেকে কল আসতে দেখে অবশ্যই অবাক হয়েছে। কে এত রাতে আবার কল করেছে তাকে? মৌনতা কলটা ধরেই নম্র কণ্ঠে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। আদর্শ যেন জমে গেল। মৌনতার কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই শীতল হলো
তার বক্ষস্থল, কিন্তু বলতে পারল না কিছুই। কেমন যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে তার সব কিছু। অবশ্য এই তালগোল পাকানোর আদর্শের ক্ষেত্রে খুব অস্বাভাবিক কিছু নয়। সে যে আর চিরচেনা ব্যক্তিত্বের নিয়মগুলো ভেঙে যাচ্ছে আজ। এভাবে রাত 12টার পর কোনো মেয়েকে সে নিজে কল করেনি কখনো। আজ সময়ের পরিক্রমায় প্রিয় মানুষকে ফিরে পেতে কত কি না করতে হচ্ছে এবং হবে। বেশ খানিকটা সময় অতিবাহিত হওয়ার পরও যখন একপাশ থেকেই কোনো কথা শোনা গেল না, তখন মনতার মেজাজ চটল কিছুটা। রুক্ষ কণ্ঠে বলল, এত রাতে কল করে কথা বলছে না কেন? কথা বলতে পারে না নাকি গলায় তেলাপোকা বেঁধেছে? আমার কাছে আসবেন, সারসি দিয়ে তেলাপোকা তুলে দেব আমি। আমি আবার ভবিষ্যৎ ডক্টর কি না? মনু তার কথাটা শেষ করার প্রায় সাথে সাথেই ওপাশ থেকে ভেসে এলো এক আদর্শের রুশালী কণ্ঠস্বর। থমথমে কণ্ঠে সে বলল, সেক্ষেত্রে আমার কণ্ঠনালীতে বাধা তেলাপোকা আমি উপড়ে ফেলতে সক্ষম। আমি ভবিষ্যৎ ডাক্তার কিনা। মৌনতা বিস্মিত হলো। আদর্শের কণ্ঠস্বর চিনে নিতে খুব একটা বেগ পেতে হতো না তাকে। হয়তো মানুষটা তার নেই, মানুষটার সাথে দূরত্ব বেড়েছে, তাই বলে মানুষটাকে সে ভুলে যায়নি। মানুষটার সাথে জড়িত প্রতিটি খুঁটিনাটি বিষয়াদি বেশ সুন্দরভাবেই স্মরণে আছে তার। মৌনতা বিস্মিত স্বরেই বলল, আদর্শ? আদর্শ হাসলো, ওষ্ঠ বাঁকিয়ে বলল, যাক, চিনতে পেরেছো তাহলে। নির্দ্বিধায় কণ্ঠস্বরটা চিনলেও এটাই যে আদর্শ তা বিশ্বাস করতে যেন কষ্ট হলো মৌনতার। আদর্শ তার নাম্বার কোথা থেকে পাবে? আর এত রাতে কলই বা কেন করবে? যতদূর মৌনতার স্মরণে আছে, আদর্শ একদমই পছন্দ করতো না তাকে। সর্বদা মৌনতার থেকে নিজেকে দূরে রাখতে তৎপর থাকতো। কিন্তু আজ এত বছর পরে আবারও সেই মানুষটার সাথে সাক্ষাৎ যেন বলে দিচ্ছে অন্য কথা। তার উপর মাত্র একদিনের দেখায় হুট করে এত রাতে কল। মৌনতা নিজের কান থেকে মোবাইলটা নামিয়ে দৃষ্টির সম্মুখে ধরল। মোবাইলের স্ক্রিনে জলজল করার নাম্বারটা একবার দেখে আবার কানের নিকট ধরল। কিছুটা অবাক সুরে শুধালো, আপনি আমার নাম্বার পেলেন কি করে? মায়ের থেকে নিয়েছে। আদর্শের সোজা সাপটা স্বীকারোক্তি কিছুটা ভরকালো। মৌনতা কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, আন্টি আপনাকে আমার নাম্বারটা দিল? কেন, দেওয়া বারণ ছিল বুঝি? না তেমন নয়, তবে আপনি আমাকে এত রাতে কল কেন করেছেন? নিশ্চয়ই এত রাতে একটা অবিবাহিত মেয়েকে কল করা কোনো আত্মসম্মান বোধপূর্ণ ছেলের মানে ভদ্র ছেলের কার্য নয়। আদর্শের মুখশ্রী থমথমে হলো। গম্ভীর কণ্ঠে সে শুধালো, তুমি কি আমাকে অপমান করছো? দাঁতে দাঁত চাপলো মৌনতা, কিছুটা শক্ত কণ্ঠে বলল, আমি বিরক্তিকর কিংবা আত্মসম্মানহীন হতে পারি, তবে আপনাদের মতো এতটাও ভদ্র সভ্য নই যে যখন তখন কোনো অপরাধ ব্যতীত কাউকে অপমান করব। বাহ, সকালে বলে আমাকেই তোমার মনে নেই, অথচ এখন দেখছি অপরাধ ব্যতীত তোমাকে যে অপমান করেছিলাম তা ঠিকই মনে রেখেছ। আদর্শের কথায় থতমত খেয়ে গেল মৌনতা। আমতা আমতা করে বলল, মনে ছিল না তো, সকালেই আপনি বলে বলে মনে করিয়ে দিলেন। আদর্শ যেন মজা পেল মৌনতার কথায় বাঁকা হেসে বলল, সুলতানা বেগমকে মনে আছে? তার সাথে যোগাযোগ আছে, কিন্তু তার ছেলেকে মনে নেই। এটা কি অত বিশ্বাসযোগ্য মৌনতা? মৌনতা কেসে উঠলো। একটু সময় নিয়ে বলল, আন্টির গা থেকে আমি মামা গন্ধ পেয়েছিলাম, আর তিনি প্রথম নারী যিনি আমাকে মাতৃস্নেহ দিতে আগ্রহ ছিলেন, আমাকে বুকে আগলে নিয়েছিলেন, তাই ভুলে যেতে পারিনি তাকে। তাহলে নিশ্চয়ই তার 2 ছেলে আছে, তার মধ্যে ছোট ছেলের নাম আদর্শ। এটা তো সহজে ভুলে যাওনি। মৌনতার চোখ মুখ শক্ত হলো। শক্ত কণ্ঠে বলল, ভুলে গিয়েছি। তুমি ধরা পড়ে গেছো মৌনতা, তাই আপাতত নাটক বন্ধ করো। মৌনতা কথা ঘুরানোর চেষ্টা করলো। কথা ঘুরিয়ে বলল, আপনি আমাকে এত রাতে কেন কল করেছেন? অবশ্যই কথা বলতে। কথা বলা শেষ, আমি রাখছি এখন। আদর্শ ব্যস্ত হয়ে উঠলো। চঞ্চল কণ্ঠে বলল, কল কাটবে না তুমি মৌনতা? দাঁতে দাঁত চাপলো মৌনতা। কটকট করে বলল, আপনার কথা শুনতে বাধ্য নই আমি। বুঝলাম, তবে আমার কিছু কথা শোনার জন্য অবশ্যই তুমি বাধ্য। মোটেই না। মৌনতা, তুমি কল। আর কিছু বলার সুযোগ পেল না আদর্শ। এর মধ্যে ধপ করে কল কেটে দিল মৌনতা। আদর্শ বার কয়েক হেলো হেলো করলো। উপাস থেকে উত্তর এলো না কোনো। মেয়েটা চটে গেল ছেলেটার। রেগে মেগে আবারও কল লাগালো সে মৌনতার নাম্বারে। মেয়েটা ধরলো না আদর্শের কল, কিন্তু আদর্শ থামার নামগন্ধ নিচ্ছে না। মৌনতা একবার মোবাইল হাতে নিল আদর্শকে ব্লক করতে, কিন্তু মন সায় দিল না। হাতটা কম্পিত হচ্ছে। এতদিন পরে, এত কিছুর পরেও তো মৌনতার ভিতরে এমন অদ্ভুত অনুভূতির জাগরণের মানেটা কি?
মেয়েটার আবার নিজের উপর যেন নিজের রাগ লাগছে। ইচ্ছে তো করছে এখনই আছাড় মেরে মোবাইলটার খুন করে দিতে, কিন্তু এত সাধের মোবাইল ভেঙে গেলে সে কি করে থাকবে? মোবাইলটা আর ভাঙলো না মৌনতা, শুধুমাত্র পাওয়ার বাটন টিপে ধরে বন্ধ করে দিল। রাতের পরে দিনের দেখা মিলেছে। আদর্শ আজও দাঁড়িয়ে আছে গেটের পাশে, নিজের ভিতরকার ক্রোধকে দমানোর আপ্রাণ চেষ্টা চালালো। কাল মেয়েটা তার মুখের উপর কল কেটে দিল, আবার মোবাইল বন্ধ করে রাখলো। কত বড় সাহস হয়েছে এর! কিন্তু না, এই মুহূর্তে নিজের ক্রোধকে কিছুতেই মৌনতার সম্মুখে প্রকাশ করা উচিত হবে না। মেয়েটার মনে এমনি তার জন্য ইতিবাচক ধারণার অভাব, এতদিন যাবৎ অভিমানে দূরে সরে ছিল। এই মুহূর্তে মেয়েটার ক্রোধ প্রকাশ মানে নিজের পায়ে নিচে কোড়াল মারা। নিজের মনকে অনেক বুঝিয়ে ক্রোধ শান্ত করলো আদর্শ। অধীর আগ্রহে অপেক্ষারত হলো মৌনতার। খানিক বাদেই মৌনতা এলো।